হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো বরাবরই আমরা দুই ভাই বোন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি মূলত আজকে আর্জেন্টিনার জার্সি পরে আছি। তো তার মানে কিন্তু এটা ভেবে না যে আমি আর্জেন্টিনার সাপোর্টার। মূলত ফুটবল নিয়ে আমি অতটা সিরিয়াস না, বলতে গেলে এমনি মন চাইলে দেখি, মন চাইলে না দেখি। আমার অতটা মানে খেলাধুলার প্রতি অতটা ইন্টারেস্ট নাই। আমি বাসায় সবসময় ভাই বোনই থাকে না, যে যেগুলা করার সেগুলাই করি, সময় কাটাই, না হলে ফোন দেখি। আমি মূলত হচ্ছে থাকে না যে ফুটবল খেলার চাইতে আমি হচ্ছে মিডিয়া পাগল। মূলত মিডিয়া রিলেটেড যেগুলো বিষয়, যেমন কোন সিরিজ আসতেছে, কোন মুভি আসতেছে, এবং কোন কোন নিত্য নতুন থাকে না যে নেটফ্লিক্সের মুভি আসতেছে, আমি মূলত এগুলা দেখতে বেশি পছন্দ করি। আমার একটি থাকে না যে ক্রিকেট, ফুটবল এগুলোর প্রতি অতটা ইন্টারেস্ট নেই। মানে যদি আমাকে বলা হয় যে আমার পছন্দের খেলা কি, তো আমি শীতকালে একটু মন চাইলে একটু ব্যাডমিন্টন খেলি। তো মূলত আমার ব্যাডমিন্টনটা হচ্ছে আমার মূলত ভালো লাগার একটা খেলা। তো আমি মূলত আর্জেন্টিনার জার্সিটা পরে আসছি, এটা মূলত এটার পিছনে একটা কাহিনী আছে। তো আমি যখন ঢাকায় ছিলাম না, তো তখন আমি যে আঙ্কেলের বাসায় ছিলাম, ওই আঙ্কেল মূলত মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্টার। তো আমি যখন ওই আঙ্কেলের বাসায় ছিলাম, তো আঙ্কেল একদিন আমার এবং আমার একটা খালাতো ভাই আছে ছোট, ইভান, তো আমাদের দুজনের জন্য ম্যাচিং ম্যাচিং করে আমার জন্য একটা এবং ওর জন্য একটা জার্সি নিয়ে আসে। তো আঙ্কেল যেহেতু এখন আমাদের জন্য খুব আশা করে নিয়ে আসে, তো আমি তো আর বলতে পারবো না যে আঙ্কেলকে যে আঙ্কেল আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না। যদিও আমি মূলত আমার ক্ষেত্রে ওটা কোনো ব্যাপার না যে আর্জেন্টিনা আর ব্রাজিল, তবে থাকে না যে ভালো লাগার একটু মানে বেশি আর কি, আমার মন টানে হচ্ছে ব্রাজিলের প্রতি। তো এই জন্য বলতে গেলে যে আমি ব্রাজিল সাপোর্টার মানে বলাই যায়। তো আর আঙ্কেল যদি যেহেতু আমি জার্সিটা দিছে খুশি করে, আর এখন যেহেতু জার্সি বর্তমানে যে জার্সি হোক না কেন, এখন যেহেতু বিশ্বকাপ ফুটবল চলতেছে, তো এখন যদি না পড়ি তো তাহলে এগুলো কখন পড়বো, তাই না? তো এখন ট্রেন্ডিং বলে একটা ব্যাপার আছে। তো এই জন্য আমি পড়ছি জার্সিটা। এবং আঙ্কেল জানি যে আমি মাঝে মাঝে ব্লগ করি, তো আঙ্কেল যাতে মানে খুশি হয় যে আমি আঙ্কেলের জার্সিটা পরে একটা ব্লগ করতেছি, তো আঙ্কেল যাতে মন খারাপ না করে, এই জন্য মূলত আমি ওদিন থেকে জার্সিটা পরতেছি। আর বাসায় যায় না, গ্রামে যেহেতু কমফোর্ট যেগুলো সেগুলাই পরে। আর এখন যেহেতু গরমকাল, তো যেটা আর কি ভালো লাগে পড়তে সেটাই। তো আর আর্জেন্টিনার জার্সিটা যেহেতু বাসায় আছে, আর কয়েকদিন ফুটবল হলে তো এটার আমেজও শেষ হয়ে যাবে, তখন তো আর জার্সি টার্সি কেউ পরবে না। এমনি তো আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তো পরে তো আরো পরবো না, তো এই জন্য পড়তেছি। আর ব্লগ করতে তো এখন নিত্য নতুন থাকে না যে একটু ভালোভাবে দেখাইতে গেলেও এখন বিভিন্ন রকমের জামারও প্রয়োজন হয়। সো আশা করি তোমরা বুঝবে। তো আমরা মূলত দুই ভাই বোন এখন আমরা আমাদের উঠোনে আছি, কেননা আমার বোন জাস্ট একটু আগে আসলো স্কুল থেকে, এবং আমি তো বাসায় আছি, বাসায় বই পড়তেছি। তো একটু আগে আমাদের এদিকে বৃষ্টি হলো, খুবই বৃষ্টি। তো বৃষ্টি হওয়ার পর আমাদের এদিকে বৃষ্টির কারণে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে, আমাদের মতো অনেক প্রকারের হাঁস, তোমরা জানো আমাদের এখন বর্তমানে আমাদের বাসায় 3 প্রকারের হাঁস। এক হচ্ছে আজকেই জাস্ট সবে কয়েকটা বাচ্চা ফুটায় বের হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপর একগুলা তো চীনা হাঁসের বাচ্চা, যেগুলো তোমরা অলরেডি দেখেছো। আর একগুলা হচ্ছে বড় হাঁসের বাচ্চা। এই যে দেখো, আমি যে তোমাদেরকে শুরু থেকে একটা ব্লগ দেখাইছিলাম না, ব্লগ বলতে গেলে যে আমি দেশি হাঁসের বাচ্চা অনেকগুলা দেখছিলাম, তো সেগুলা দেখো এখন কত বড় হয়ে গেছে। এই যে দেখো, এই যে আমার পিছনে আমাদের মূলত 20টা বড় হাঁস ছিল, 20টা দেশি হাঁস ছিল। তার মধ্যে তো তোমরা হয়তো আমার যারা আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো যে আমাদের এইদিকে বিশেষ করে শিয়াল এবং বেজির যে অত্যাচার। তো ছোট থাকতে এবং বড় থাকতে অনেকগুলো, প্রায় 7 থেকে 8টা আমাদের শিয়ালি হাঁস নিয়ে গেছে। ওই যে পুকুরের ওইদিকে ভাঙা আছে, আর আমাদের ওইদিকে ওই যে দেখো বাঁশবাড়ি, এবং এখানে আগে কল্লার জাঙ্গি ছিল, এখন হয়তো ধান গাড়বে বিধায় ওগুলো পরিষ্কার করছে। তো তোমরা হয়তো দেখেছো আগে, আমি তোমাদের সাথে এই ব্লগ আগেও শেয়ার করেছি। এবং এই যে আমার পিছনে যে একটা জমি দেখা যাচ্ছে, ওইখানেও আগে ধান ছিল। তো ওই ধানটা অলরেডি কাটছে। ধান ছিল না কি ছিল রে এখানে? হ্যাঁ, ধানই ছিল, মানে আমার মূলত মনে নেই। তো মূলত কেন বলতেছি, ওইখানে বরাবরই যাদের জমি তারা মূলত শশা এবং এগুলা গাড়ে। তো আমি মানে মনে নেই, আমার একটু আলাদা বিষয়ে ছিলাম তো। আর আমাদের এদিকে আজকে একটা ঘটনা ঘটছে, জানো কি ঘটনা ঘটছে? বললাম না যে আমাদের এদিকে একটু আগে জাস্ট মানে হয় কত 10 মিনিট হচ্ছে বৃষ্টি ছাড়ার। তো যেহেতু অনেকক্ষণ ধরে, প্রায় কয়টা থেকে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য হাঁসের বাচ্চাগুলো যেগুলো আমাদের আছে, ওগুলো মূলত এই যে খাঁচায়, মূলত দেখো খাঁচায় বন্দি করা আছে। তো আম্মু এখন আমাদেরকে দুই ভাই বোনকে, আমার বোনও যে স্কুল থেকে আসলো এবং আমিও যেহেতু এইদিকে আছি, তো আম্মু মূলত আমাদেরকে দায়িত্ব দিছে যে তোরা এখন ওইখানে উঠোনে গিয়ে হাঁসের বাচ্চাগুলোকে পাহারা দে। কেননা এখনো তোমরা দেখতেছো, আম্মু বলতেছে যে একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, এখন মূলত অলরেডি প্রায় আশ্রয় আজান দিয়ে দিছে। তো যাতে হাঁসের বাচ্চাগুলোকে আমরা চোখে চোখে রাখবো, যাতে হাঁসের বাচ্চাগুলো ওই দিকে যাইতে না পারে। আর ওইদিকে তো তোমরা দেখতেছো কিরকম অবস্থা, পানিতে তো একদম খুবই একদম 1 হাঁটু পানি ওই জমিগুলোতে। তো হাঁসের বাচ্চাগুলো ছাড়ে দেওয়ার সাথে একদম ওইদিকে চলে যায়। তো আম্মু তো প্রায় 12টা 1টার সময়, তো একদম আমাদের ওই যে দেখো শেষ সীমানা আছে না, ওইদিকে একদম হাঁসের বাচ্চাগুলো গেছিল। ওইখান থেকে একদম গোসল করার আগে আম্মু তো একদম
কাদার মধ্যে পা দিয়ে দিয়ে পিটাই নিয়ে আসে। তো এই জন্য আম্মু এখন আমাকে আর আমার বোনকে এখন আমাদেরকে হাঁসের বাচ্চার দায়িত্ব দিয়ে দিছে। এমনিতেও আমরা দেখি, কিন্তু এখন আরো বেশি মূলত দায়িত্বটা বেশি জোরে দিছে। সন্ধ্যা হলে তো পরবর্তীতে তো আর এগুলা কে যাবে কাদায় নামতে, তোমরাই বলো, তখন তো এগুলো নিয়ে আসারও অনেক ভেজাল। আর মূলত হচ্ছে বললাম না যে একটু আগেই তোমরা দেখতেছো, একটু আগেই কিরকম বৃষ্টি হয়েছে, এই যে দেখো অবস্থা আমাদের এদিক। বৃষ্টির কারণে দেখো এখনো অব্দি পানি জমে আছে। তো বৃষ্টি আছে বিধায় দেখো একটু আগে বৃষ্টি ছিল, যেহেতু আসরে আজান দিছে বললাম না, তো একটু আগে বৃষ্টি শুধু, তো আমাদের এদিকে বেশি রোদই ছিল না, পুরো অন্ধকার হয়েছিল। তো এখন আবার দেখো রোদ উঠছে আকাশে। এই আকাশটাও না কখন যে কি বুঝি না এক কথায়, কখন যে ভালো। আর আমাদের এদিকে আজকে একটা খুব বাজে ঘটনা ঘটছে, তোমাদেরকে বলি। এই যে আমি মূলত রুমে বই পড়তেছিলাম, তো হঠাৎ করে না এমনি জাস্ট মানে আকাশটা এরকম মনে হয়েছিল যে বৃষ্টি হয়তো আসবে, যেমন একটু অন্ধকার হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে না আমার আম্মু মূলত এই যে আমাদের যে লেবুর গাছটা আছে এখানে দাঁড়ায় ওই যে আমাদের গরুকে খাবার নাকি দিচ্ছিল। তো আমি মূলত রুমে বই পড়তেছিলাম, তো হঠাৎ করে আচমকা এমন একটা আকাশে একদম এমন জোরে ফোটন দেয়, বজ্রপাত মতো হয়। তো আমরা তো একদম খুবই ভয়, আমি তো একদম রুম থেকে চেঁচাই উঠছি এরকম। আর আরো ভয় ছিলাম, আমার ফোন টোন চার্জে দেওয়া ছিল। হঠাৎ করে মূলত এটা কোনো সম্ভাবনাই ছিল না, যখন মূলত আমাদের এদিকে বজ্রপাতের ফোটন দেয়, তো তার আগেও থাকে না যে এমনি যখন হয়, তো আমরা কিন্তু বুঝতে পারি মূলত ছোট ছোট বজ্রপাত থেকেই মূলত বড় বড় বজ্রপাত হয়। কিন্তু আজকে হঠাৎ করে এরকম যে হবে এটা আমরা ভাবতেই পারিনি। তুই জানিস কি হয়েছে? ইয়া, যখন বজ্রপাতটা হওয়ার পর বৃষ্টিটা শেষ হলো তখন আমরা শুনলাম যে আমাদের এদিকে একজন মহিলা, জানো কি হয়েছে, বজ্রপাতে একদম ওর গায়ে একদম বজ্রটা এসে পড়ছে, তো ওকে হসপিটালে ভর্তি করছে। ফজলু স্যার মানে আমার বোন যে স্কুল যে পড়ে, ওই স্কুলের টিচারের বউয়ের গায়ে, ফজলু স্যারের বউয়ের গায়ে। হ্যাঁ। তো তখন থেকে গাটা একটু ছমছমানি, মানে একটু আতঙ্কে ছিলাম আমরা আমাদের এদিকে সবাই। কেননা আমাদের এই যে আমাদের সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো ওই বাড়িটার পরেই মূলত আর কিছুক্ষণ একটু হাঁটলেই মূলত ওই যাদের গায়ে বজ্রটা পড়ছে, তো ওদের বাসা। তো মূলত বেশি ডিস্টেন্সও না, তো এই জন্য হয়তো আমাদের এদিকে বেশি একদম যে বজ্রপাতের যে শব্দটা এবং বজ্রপাতের যে প্রতিক্রিয়াটা সেটা হয়তো বেশি হয়েছে। তো আমরা তো একদম পুরাই একদম রুমে, আমাদের এদিকে যেহেতু গ্রাম, অনেক বাচ্চা কাচ্চাও খেলতেছিল, ওরাও একদম চেঁচাই উঠছে, আমিও রুম থেকে চেঁচাই উঠছে। এমনকি আম্মু বলতেছিল যে আম্মু এখানে দাঁড়াইছিল, আম্মু মনে করছে যে আম্মুর গায়ে মনে হয় পড়ছে এরকম, আম্মুর গায়ে নাকি সমসম করে উঠছিল এরকম। খুবই এটা একদম আচমকা আসছে, আমরা কেউ ভাবতেই পারি নাই। তো তখন থেকে, যখন থেকে বজ্রপাতটা হওয়ার পর থেকেই তোমার বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা কিন্তু জানতাম না যে মূলত যে আদৌ আমাদের এদিকে এই ঘটনা ঘটছে। তো এই প্রথমবার আমাদের এদিকে কারো গায়ে, মূলত আমার সম্পর্কে আন্টি হবে উনি, তো উনি মূলত সাথেই একদম বজ্র ওনার গায়ে পড়ছে। পড়ার পরে তো ভাগ্যিস যে গ্রামে, যেহেতু আশেপাশে ওনার আশেপাশে আরো বাড়ি ছিল, তো একটা দোকান নাকি ছিল, তো ওরা দেখে একদম সাথে সাথে নাকি উনি নাকি একদম অবশ্যের মতো হয়ে গেছে, পরে নাকি ওনাকে মেডিকেলে নিয়ে গেছে আমাদের এদিকে। তো এখনো অব্দি জানি না আমাদের এদিকে পাড়াতে আবার ওর মনে করো, মানে ওই আন্টির আবার অনেকগুলা থাকে না যে সম্পর্কীয় আত্মীয় আছে, তো ওরা মূলত দেখতে গেল, তো জানি না যে ওই আন্টির এখন কি অবস্থা। তো এখনো উনি পাখিরহাট হসপিটালেই ভর্তি। তো যার জন্য একটু আমাদের এদিকে এখন একটু চাঞ্চল্যকরের মতো সৃষ্টি হয়েছে, যেহেতু গ্রামে থাকে না, কোনো একটা বিষয় একদম ঘটলে একদম ইয়ার মতো একদম সব দিকে ছড়িয়ে পড়ে। আর এটা তো মূলত একটা খুব রেয়ার বিষয়, তাই না? তো তখন থেকে একটু আমাকেও খারাপ লাগতেছে, যেহেতু আমাদের পরিচিত, আমার আব্বুরও আবার অনেক ভালো সম্পর্ক ওই আন্টির সাথে এবং ওনার স্বামীর সাথে। তো শুনে একটু খারাপ লাগতেছে, জানো। আমার আব্বু আজকে প্রথম দিন চাকরি জয়েনিং ছিল, আমার আব্বুর চাকরিটা হয়ে গেছে। তো আব্বু আজকে যেহেতু প্রথম দিন ছিল চাকরির, তো আব্বু তাড়াতাড়ি চলে আসছে। আব্বু মূলত, তোমরা হয়তো জানো, তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আব্বুর সামনে ভিডিও করতে আমি লজ্জা পাই। তো আব্বু জাস্ট একটু আগে আসলো, আসার পরে যেহেতু এখন কয়টা বাজে এখন, মানে এখন মূলত প্রায় 4:30 বাজতেছে। তো তো 4:30 বাজতেছে, আব্বু জাজ আসছে। আসার পরে এখন যেহেতু বর্ষাকাল তোমরা জানো, তো এখনো যেহেতু আমাদের এদিকে দেখো বৃষ্টি, তো আমার আব্বু মূলত ভোরং যে আমরা বসাইছিলাম 3টা 4টা, তো সেগুলো মূলত ঝাড়তে গেছে। তো দেখি যে আজকে কতগুলো মাছ পাই, তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য ভাবছি যে আমি ব্লগটা শুরু করি, যাতে আব্বু আস্তে আস্তে আমার ব্লগটা শেষ হয়ে যায়। আর যেহেতু দূরে দূরে আছে, তো তো আব্বুর আসতে অনেকটা সময় লাগবে। তো এই যে দেখো, তো আম্মু মূলত আমাদেরকে দায়িত্ব দিছে এখন হাঁসের বাচ্চাগুলোকে দেখার জন্য। তো কখন থেকেই মূলত বৃষ্টির কারণে হাঁসের বাচ্চাগুলোও এখানেই ছিল। আর বললাম না যে বজ্রটা হওয়ার পর একদম সবাই আমরা আতঙ্কে ছিলাম, আর বাসায় থেকেই বের হয়নি। খুবই একদম শব্দ ছিল এবং খুবই একদম জোরে ছিল, যেটা আমরা বিশ্বাসই করি নাই। এই যে দেখো আমার বড় বড় হাঁসগুলো, যেগুলো আমি ছোট থেকে মানুষ করছি, এই যে দেখো এখানে প্রায় 60টা আছে আমাদের হাঁস, বড় হাঁস। এগুলো এখন একদম দেখো একদম পরিপূর্ণ হাঁস হয়ে গেছে। তো দেখতেছো, এই জন্য মূলত হাঁস, এগুলা অবশ্য দেশি হাঁস। এই যে দেখো 60টা এখানে আছে। তো সবগুলা যদি 20টা আমাদের ছিল বললাম না, তো 20টা যদি থাকতো তাহলে আরো কত ভালো লাগতো। বড় হয়ে মূলত মনে করো
এগুলো আমাদের নষ্ট হয়েছে। সো অলরেডি আমি মনে করো হাঁসের বাচ্চা ছাড়িয়ে দিছি, আমার বোন আপাতত ওই দিকে আছে, এই যে দেখো, এই যে। তো আমরা মূলত চতুর সাইডে আছি, আমি মূলত এই সাইডে আছি যাতে বাচ্চাগুলা এই সাইড দিয়ে এই জমিতে না যায়। এই জমিতে গেলে তো পরবর্তীতে আর ওই কাদার মধ্যে কে নামবে, তোমরা দেখো জাস্ট অবস্থা কি অবস্থা। এখানে নামলে তো প্রায় এক হাঁটু কাদা, আর এইখানে যদি নামে তাহলে ওই দিকে চলে যাবে। আর আমার বোন একদম ওই কর্নারে আছে যাতে ওই জমিতে নামতে না পারে। আর চতুর্দিকে তোমরা দেখতে পারতেছো আমাদের এদিকে চতুর্দিকে জমি আর চতুর্দিকে পানি। এখন জাস্ট খালি আমাদের যে উঠোনটা, এই উঠোনটা মূলত তোমার ফাঁকা। তো জাস্ট প্রায় আমাদের এদিকে প্রায় একটার পর থেকেই জাস্ট আকাশটা খারাপ, তো আর একটু হালকা হালকা পানি ছিল, কিন্তু মূলত বেশিটা শুরু হয় দুইটার পর থেকে। তো এই জন্য আম্মু তখন থেকেই মূলত হাঁসের বাচ্চাগুলো এখানেই ঢাকা ছিল। হাঁসের বাচ্চাগুলো বাসায় নিয়ে যায় না, এখানেই জাস্ট এই যে দেখো এখানে প্লাস্টিক আছে এবং টিন ছিল, ওই টিন ঢাকা দিয়ে এখানেই রাখছে। তো হাঁসের বাচ্চাগুলো, আর যেহেতু ওগুলো ছোট বাচ্চা, তোমরাই বললাম আমাদের যেহেতু এখানে অনেকগুলা বাচ্চা, এখানে প্রায় 23টার মতো বাচ্চা আছে। তো 23টা বাচ্চা যেহেতু খাঁচার মধ্যে বন্দি ছিল, আর একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, আর আজকে মূলত আমরা একটু বাইরেই যাবো, তো তো এখন মূলত আমিও আমার বোন দুজনে আছি, আর আমার বোনও আবার একটু পর বাজারে যাবে। বাজারে বলতে আমার এখানে একটা বড় আম্মু আছে, তো ওইখানে আমার একটা ভাস্তি আছে, তো আমার বোন আবার ওকে না দেখলে আবার ওর শান্তি হয় না। তো প্রতিদিন তো কোনো না কোনো এক সময় যাই। আর আজকে মূলত আমিও আমার আব্বু অন্য এক জায়গায় যাব। আমাদের যে বাসায় যে টিভিটা আছে, আজকে বিগত প্রায় আমি যবে থেকে দিনাজপুর থেকে বাসায় এসেছি তবে থেকে দেখি যে বাসায় মূলত টিভি ছিল না। আম্মুকে বললাম যে টিভি কি হয়েছে, আম্মু বলতেছে যে টিভি নাকি নষ্ট হয়েছে, আব্বু নাকি মেকারের দোকানে দিয়ে আসছে। তো আব্বু মূলত যদি, তখন তো আব্বু ঢাকায় ছিল, তো আম্মু বলতেছে যে যদি আব্বু ঢাকা থেকে বাসায় না আসতো তাহলে হয়তো আমাকেই ভ্যানে করে টিভি নিয়ে আসার লাগতো। কিন্তু আব্বু যেহেতু বাসায় আসলো, তো পরবর্তীতে আমি আর নিয়ে আসি নাই। তো আব্বুর যেহেতু মূলত কালকেই আমাদের টিভি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যখন আব্বু ওই মেকার আঙ্কেলকে ফোন দিল, তো উনি বললো যে ওদের ওইদিকে নাকি কি জানি সমস্যা, লোডশেডিং এর সমস্যা। আর ওই আঙ্কেলের দোকানে খুবই একদম জ্যাম, আমাদের এদিকে উনি বেস্ট একজন মেকার, টিভি মেকার। তো যার জন্য আব্বু ফোন দিছিল, তো উনি বলতেছিল যে উনি নাকি এতই ব্যস্ত ছিল আর ওইদিকে নাকি এতই লোডশেডিং, তো আঙ্কেল নাকি সময় পায়নি টিভিটা চেক করার। তো আব্বু কালকে ফোন দিছে, আর কালকেই আমাদের যাওয়ার কথা ছিল, কেননা কালকে আব্বুর বন্ধ ছিল, যেহেতু আজকে থেকে আব্বুর ডিউটি। তো ডিউটি আসে করার, আর কালকেই আব্বু সব কাজ, যেহেতু অলরেডি আমাদের যেগুলো যেগুলো টুকটাক কাজ ছিল, জমি টমি রেডি করা, তারপরে কিছু আমাদের বাড়িরও কিছু হাঁস মুরগির কিছু ঘর মানে ঠিকঠাক করার ছিল, যেহেতু আমাদের আরো নতুন হাঁসের বাচ্চা ফুটছে, তোমাদেরকে দেখাবো বাসায় গিয়ে। তো আব্বু ওগুলো করছে। তো কালকে যখন আব্বু ফোন দিল, তো আঙ্কেল বললো আজকে নিয়ে আসার কথা, কেননা আঙ্কেল আজকে নাকি ঠিকঠাক করে রাখবে, আমরা সন্ধ্যা হলে একদম নিয়ে আসবো। তো এই জন্য তোমাদের সাথে এখন মূলত আমরা ভাই বোন এখন দুইজনে হাঁস মুরগি দেখার দায়িত্ব পালন করতেছি। অবশ্য এই হাঁসগুলারও আমরা দেখতেছি, কেননা এই হাঁসগুলা এখন ওইদিকে যেতে দেওয়া যাবে না, কারণ এখন যদি এই দিক দিয়ে যায় একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে তো আমাদের এদিকে এখনো অব্দি শিয়াল এবং কুকুর অব্দি এখনো জানো আমাদের এদিকে বড় বড় হাঁসগুলাও নিয়ে যায়। তো আমরা বড় হাঁসগুলাও দেখতেছি, যেহেতু ছোটবেলা থেকে এগুলা বাসার মধ্যেই মানুষ হয়েছে না, আর মূলত ওগুলা আমাকে খুব চেনে, আমি ছোটবেলা থেকে এদেরকে দেখছি। তো আমি যেহেতু এখানে আছি, ওরাও এখানে আছে, কোথাও যাচ্ছেও না। আর আমরা মূলত চোখে চোখে দেখতেছি, আব্বু গেছে মূলত মাছ ধরতে, আর আমি এবং আমার বোন এখানে হাঁসের পাহারা দিচ্ছি। এই যে দেখো, আমাদের এই উঠোনটা মূলত হাঁস মুরগি এবং গরু ছাগলের জন্য ব্যবহৃত হয়। তোমরা দেখো, এই যে আমাদের বর্তমানে হচ্ছে 3টা গরু। 3টা গরুর মধ্যে অবশ্য তোমরা জানো যে একটা গরু আমাদের আরিয়া গরু আজকে থাকলে অনেক টাকা হইতো। তো ওটাও মূলত হচ্ছে ওই যে লাল গরুটা, ওটার মূলত বাছুর ছিল আমাদের প্রায় 40,000 50,000-এর মতো এখন হয়তো দাম হইতো। তো ওই বাছুরটা তো অসুখের কারণে মারা গেছে। এই যে দেখো আম্মু আবার বৃষ্টির সময় ওই যে দেখো ছাগল আবার ওই যে আমাদের গোয়াল ঘরের মতো যে আছে গরু বাঁধার জন্য, ওইখানে আবার বাঁধে রাখছে। তো এখন আম্মু বাসার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না, তো বাসার আরো যে কাজ টাজ আছে রান্না বান্না এগুলো সরঞ্জাদি করতেছে। তো আম্মু বলতেছে ওইখানেই আপাতত থাক, আর কোথায় বাঁধবে তাই না। তো একটু আগে অবশ্য আম্মু ছাগলটা ওই দিকে বাঁধছিল আমাদের ওই যে বাসার ওইদিকে, তো ওইদিকে একটু উঁচা ছিল, ওইখানে আবার ঘাস ছিল। তো ছাগল মূলত তো ঘাস টাস যেখানে থাকে সেখানেই বাঁধা হয়, গরুর মতো তো আর বাসায় রেখে মূলত পালন করা সম্ভব না। আর গরু যেহেতু মনে করো তোমার এই যে আমাদের কারি আছে, ওই কারি কাটা জোবা আছে, এবং ওই যে আমাদের এখানে পৌনা বলি আমরা এটাকে, দেখো তোমরাই। তো এই যে পৌনার মধ্যে খাবার দিই আমরা মূলত, গরুকে কোথাও বাঁধি না, বাসায় আমরা থাকি। আর ছাগল যেহেতু একটু ছোটখাটো জিনিস তাই না, তো ক্যারি করা অনেক সহজ, আর আমরা যেখানে সেখানে বাঁধতে পারি, তো এই জন্য ছাগল নিয়ে আসি। আর কালকে থেকেই তো আমাদের এদিকে যেহেতু খুবই বৃষ্টি, আর কয়েকদিন আগে এমনই বৃষ্টি, মূলত পরশুদিন থেকে আমাদের এদিকে বৃষ্টি চালু হয়েছে, তোমরা দেখছো। তো কালকে থেকে অবশ্যই এদিকে একটু বৃষ্টি কম, তো যার কারণে এই যে বর্তমানে যে আমাদের এদিকে যে বৃষ্টিগুলো ছিল এগুলো একটু কমে গেছে। তো অনেক আবার জায়গা আবার বের হয়েছে ছাগল বাঁধার জন্য। কিন্তু কয়েকদিন আগে তো আম্মু এবং আমাদের পাড়ার আরো যারা ছিল দাদি আন্টিরা, তারা বলতেছিল আম্মুকে, শুনছিলাম আমি
যে আমাদের এদিকে তো এখন যতগুলা ছাগল বাঁধার যে জমি ছিল সব জমি তো পানিতে পরিপূর্ণ, তো আমরা কোথায় বাঁধবো ছাগল? তো এই জন্য দেখো আমাদের আবার এই যে দিঘির যে পাহাড়ি আছে, ওই যে দেখো সবুজ সবুজ, তো আমাদের যেহেতু দিঘির পাহাড়ি আছে তো এই জন্য আম্মু আবার আমাদের ছাগলটা এইখানে বাঁধছিল, কিন্তু যাদের নেই তারা কোথায় বাঁধবে? তো এখন তোমরা দেখো যে আমরা তোমাদের সাথে আমি কথা বলতেছি, আমার বোন আবার ওইদিকে দেখো হাঁসগুলোকে দেখতেছে, এই যে দেখো। আমাদের বর্তমানে আমরা যে হাঁসগুলা মূলত বর্তমানে আমরা পালন করি, মূলত পুষি, ওই যে বললাম না দেশি হাঁসগুলো, দেখো ওই জমিতে যাওয়ার জন্য একদম লাইন লাগিয়ে আছে, কিন্তু ওইদিকে মূলত যাওয়া পসিবল না। আজকে অবশ্য যাইতে আমরা কিছু মনে করতেছি না। আম্মু বলতেছে যে আজকে খাক, কেননা কালকে আবার ওই জমিতে নাকি ধান গাড়বে শুনলাম, তো আম্মু বলতেছে কালকে থেকে তো আর হাঁস তো আর ছাড়ে দেওয়া যাবে না, যেহেতু ধান গাড়লে তো ওই হাঁসগুলো যদি নামে তো পরবর্তীতে ধানের গাছ তো উঠায় যায়, তো আজকে যা, কালকে থেকে তো এমনি আমাদের হাঁস ঢাকায় রাখতে হবে। আর আমরা বর্তমানে যে হাঁসগুলো মূলত দেখো তোমরা, বর্তমানে আমরা যে হাঁসগুলো পুষি এই যে এগুলো হচ্ছে চীনা হাঁস। তো এই হাঁসগুলো আবার দেশি হাঁসের থেকে আবার খুবই বোকা। খুবই বোকা বলতো কেন? কেননা এই হাঁসগুলো তোমরা জানো, এই হাঁসগুলা এই যে দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের এইখানে দেখো, এখানে প্রায় 23টা হাঁস আছে, তার মধ্যে দেখো এখানে একটা দেশি হাঁসের বাচ্চা আছে, এই যে বড় এটা। তো এই হাঁসটা মূলত এদের থেকে ছোট। তো ওই হাঁসটা মূলত আমার ফুপুর বাসা ছিল, আমার আন্টি, তো আমার আন্টিও মূলত গ্রামে যেহেতু থাকে সবাই মূলত হাঁস লাগায়। তো আমার আন্টির নাকি মূলত তোমার আন্টিরও হাঁস ছিল, বাচ্চা ছিল 12টা না কয়টা, তার মধ্যে সব মারা গেছে, একটা জাস্ট ছিল। তো আমার দাদি আবার আমার আমার আন্টি নাকি বলছে আমার দাদিকে যে যেহেতু আমাদের হাঁস আছে তো এইখানের সাথে রাখতে, আমাদেরকে দিয়ে দিছে এটা। তো ওইটাই দেখো এই কয়েকদিনে একদম বাড়ে কত বড় হয়ে গেছে। আর ওর থেকে বড় আবার এই চীনা হাঁসগুলা, এইগুলা এইগুলা আবার দেখো মনে হবে যে ওটাই বড় আর এগুলাই ছোট, আর এগুলা বাড়েই না, কি যে সমস্যা! এই হাঁসগুলা মূলত এবার আমরা প্রথমবার ইয়া করতেছি, কেননা একবারও আমরা নিজে ফোটাই নাই। আর এই হাঁসগুলো মূলত আমরা বড় হাঁস কিনছিলাম, তোমরা দেখছো আমি যাদেরকে মহারানী বলে রাখছি এর আগেও। তো মূলত এবার আমরা ডিম থেকে এই হাঁসগুলা ফোটাইছি, এগুলা কিন্তু আমরা কোনো রেডিমেড বাচ্চা কিনি নাই। তোমরা জানো এগুলো আমরা প্রায় 2 মাস না 1.5 মাসের মতো মনে হয় ডিমে তা দিয়ে দিয়ে এই হাঁসগুলা বাচ্চাগুলা ফোটাইছে। সো আমরা এমনি দেশি হাঁস কিভাবে মানুষ করি, এবং দেশি হাঁসগুলো আমরা বরাবরই মূলত রেডিমেড, মূলত রেডিমেড যেগুলো থাকে না মেশিন দিয়ে ফোটানো, ওই বাচ্চাগুলা কিনি, বা দেশি হাঁসগুলা আমরা যেগুলা কেনার সেগুলা কিনি। তো ওই হাঁসগুলা মূলত কিভাবে পালন করতে হয়, আমরা জাস্ট এমনি স্যালাইন ট্যালাইন খাওয়াই, আর এমনি যেগুলা খাওয়ার টাওয়ার তো সেগুলো খাওয়াই। কিন্তু এই হাঁসগুলো একটু আলাদা রকমের, এই হাঁসগুলো আবার তোমরা জানো বেশিরভাগই আবার কে জানি আসতেছে রাস্তায়, জানো তো দেখতেছে আমাদের, এই জন্য একটু ডিস্টার্ব মনে হচ্ছে। আমাদের যে চীনা হাঁসগুলো আছে তোমরা জানো, এই চীনা হাঁসগুলো আবার আমাদের এদিকে কেন আমরা উঠোনে ছাড়িয়ে দিছি তোমরা জানো, তার একটা কারণ আছে খুব ভালো। তো আমরা আগে থেকেও জানতাম, মূলত আমরা এর আগেও একবার চীনা হাঁস লাগাইছিলাম, তো তখন মূলত এরকম বাচ্চা ছিল না, মূলত আর অল্প একটু জাস্ট বাচ্চাই ছিল। তবে একটু বড় বড় ছিল, তো তখন আবার যাদের কাছে বাসা থেকে আমরা নিয়ে আসলাম তো ওরা বলছিল যে এই হাঁসগুলো নাকি সবুজ যে ঘাস পাতা এগুলা খায়। আর আমরা নিজেও এখন বাস্তব প্রমাণ দেখতেছি, ওইগুলা হাঁসও খাইতো যেগুলো আমরা এর আগে তোমার লাগাইছিলাম। তো এই হাঁসগুলো দেখো এখন মূলত উঁচায়, মানে এরা মূলত পানিতে বেশি থাকে না, এরা ডাঙায় বেশি থাকে। তো ওই জমিগুলোতে গেলেও বেশিক্ষণ থাকে না, উঠে আসে, আর যেহেতু ওইদিকে অনেক ইয়া না তো ওইদিকেই থাকে। আর এমনিতে ওরা পুকুরে দিলেও বেশিক্ষণ থাকে না, উঠায় আসে। তো এইখানে মূলত দেখো আমাদের উঠোনে আমরা ছাড়ে দেখছি, এখানে আশেপাশে অনেক ঘাস আছে, ঘাস আছে এবং সবুজ গাছ টাছ যে আছে, তো এই গাছের পাতাগুলা খায়। তোমরাই দেখো মান দেখায়, এই যে দেখো হাঁসের বাচ্চা দেখো কি খাচ্ছে, এই যে দেখো ঘাসগুলা খাচ্ছে, এই বাচ্চাগুলো আবার এইরকম, দেখছো তোমরা? তো আমাদের এই পুরা উঠোনে একদম ছড়াই গেছে এই হাঁসগুলো, দেখো বাচ্চাগুলো পুরা উঠোনে একদম 22টা বাচ্চা কোথায় কোথায় যে গেছে। আর এই হাঁসগুলো এতটাই যে মানে ভোদা বলতে গেলে, খুব চালাক না। আমরা যখন ঢাকানোর জন্য এবং বাসায় নিয়ে যাওয়ার জন্য এরকম হাত দিয়ে বলাই, দেশি হাঁসগুলো জাস্ট, এবং যদি বিজি টিজি যদি কাকও নিয়ে আসে মানে কাকও যদি ওদেরকে নিয়ে আসার জন্য তারা করে, ওরা এতটা চেঁচায় এবং এত তাড়াতাড়ি আমাদের এদিকে আসে। তো ওগুলো খুবই চালাক যেগুলো দেশি হাঁস। আর এই হাঁসগুলো এতটাই মূলত বোকা আর এতটাই ভোদা বলতে গেলে। তো যখন আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য এরকম হাত দিয়ে বোলাই তাও ওরা হাঁটে না, মনে হয় মাঝে তো মনে হয় যে এভাবে মারি বাচ্চাগুলো, মাঝে মাঝে আমাদের ইরিটেট করে দেয়। একটা বাচ্চাকে শেষমেশ নিয়ে আসা, মূলত সবগুলো একদম আলাদা আলাদা জায়গায় মানে ছড়ানো ছিটানো আছে। তো যখন আমরা খাঁচায়ও মূলত আটকে রাখতে চাই তাও অনেক সময় লাগে এদেরকে, জানো তো। আমার আব্বু এখন আমাদের যে ভোরং আছে সেটা ঝাড়ে নিয়ে আসছে, তো চলো তোমাদেরকে দেখায় যে আজকে আমরা কতগুলো মাছ পাইলাম। তো কালকে থেকে আজকে অবশ্য বেশি মাছ পড়ছে আমাদের। আর আজকেও মূলত আব্বু যেহেতু অফিসে ছিল, আমিও মূলত ব্যস্ত ছিলাম বললাম না, তো আজকেও কে জানি আব্বু বলতেছে যে
আব্বু যেহেতু সকালবেলায় মাছ ঝাড়ছে আমাদের, তো বলতেছে যে অন্য একজন আজকেও আমাদের মাছ ঝাড়ে নিয়ে গেছে। আর আব্বু মূলত টের পেয়েছে, কেননা আব্বু যেভাবে বসাইছে আর যে মূলত ঝাড়ার পর বসাই দিছে, ও নাকি ঠিক মতো বসায়ও নাই আর উল্টা করে বসাইছে, এই জন্য আব্বু বুঝতে পারছে। আর আব্বু যেহেতু এগুলো নিয়ে জানে, যেহেতু আব্বু নিজেই বানায় আর আব্বুই মূলত এগুলো বসায়। তো এই যে দেখো আজকে আমরা কতগুলো মাছ পেয়েছি, এই যে কালকে থেকে আজকে বেশি মাছ পাইছি। আর আমি মূলত মাছটা একটু কম ঝাড়তে যাই। এই যে দেখো এখানে একটা জোক আছে, এই জোক তো আমি একদম জমের মতো ভয় পাই। এই যে দেখো, তারাও তোমাদেরকে ক্যামেরাটা একটু ঘুরে দেখাই, দেখছো জোক? আর এই যে দেখো আজকে আমরা কতগুলো মাছ পাইছি, এই যে দেখো আজকে আমরা কতগুলো মাছ পাইছি। তোমাদেরকে আমি প্রতিদিন একদম সত্যি যেগুলো আমাদের সাথে ঘটে সেগুলাই দেখাই। তো আমি তোমাদেরকে বললাম না এটা দিস না এইভাবে, তোর হাতে নাকি কই। তো আমার বোন আবার দেখছো জোকটা আবার নাড়তেছে, যদি এখানে থাকে, এখানে পরবর্তীতে তো আমরা এখানে হাঁটাহাঁটি করি তাই না, তো আমাদের যদি ধরে, আর আমাদের গরু ছাগল গরু, তো এগুলা গরুর পায়ে তো বেশি থাকে, যারা আমরা গ্রামে থাকি তারা জানি। ও আবার লবণ নিয়ে আসছে, ওনাকে লবণ ছিটাই দিবে, আর লবণ দিলে অবশ্য রক্ত বের হয়। তো এই যে এদিক পড়ছে, এই যে দেখো কর্নারে পড়ছে, দিয়ে দিল লবণ দিয়ে। এই যে দেখো লবণ দিল আমার বোন যৌগের গায়ে। আর আমি তোমাদেরকে বললাম না যে এই সময় বর্ষাকালে আসলে আমাদের বাসা তো একদম মাছে মাছ হয়ে যায়। সকালে এরকম মাছ পাইছে, দুপুর সন্ধ্যাতেও মাছ পেলে, আর অন্যান্য দিন তো দুপুরবেলাও ঝাড়ে। তো আব্বু যেহেতু এখন অফিসে, তো যার জন্য সন্ধ্যার সময় ঝাড়লো। তো দেখলা কতগুলো মাছ পাইছে আমাদের। তো এখন আমাদের প্রত্যেক দিনই মাসে এরকম মাছ থাকে, জানো। তো আমার আম্মু অলরেডি মূলত মাছটা আছে যে পরিষ্কার করার জন্য একদম রেডি। আম্মুও দেখো ওইদিক বসছে মাছ টাছ বাসা মানে বাসার জন্য, যাতে এগুলো এখন বাছাই টাছাই করে এখন ফ্রিজে রাখে দিবি, যাতে এগুলো নষ্ট না হয়। আম্মু এগুলো তো এই দিক যাচ্ছি, খারাপ এগুলো, যেদিকে বাধা সেদিকে যাও। তো আমি এখন বাসায় যাচ্ছি, কেননা আব্বু আম্মু দুজনে এখন আমাদের যে উঠোন ওইখানে আছে। আর আব্বুর সামনে ভিডিও তত বেশি করতে পারতেছি না, তাও চুপ চুপ করে করতেছি। আর আম্মু মূলত এখন যেহেতু ওইদিকে আছে, তো যার জন্য আমি একটু এদিকে চলে আসলাম, কেননা আমি তোমাদেরকে বললাম না যে আমাদের আবার অনেকগুলো বাচ্চাও ফুটছে, নতুন করে হাঁসের বাচ্চা। তো সেইগুলা তোমাদেরকে দেখাইতে নিয়ে আসলাম। আর আমাদের যে বড় যে হাঁসগুলো আছে ওগুলো তো মূলত সুযোগ ছিল কখন, শুধু ওই যে পানি যে যে জমিতে আটকাইছিল ওই জমিতে যাওয়ার জন্য। তো অলরেডি তোমরা তো দেখলে যে পুরো উঠোনটা আমি একটু ঘুরলাম, তো সেখানে তো মূলত দেখলা যে বড় হাঁসগুলো তো ছিলই না, তো ওরা মূলত চলে গেছে আমাদের যে ইয়াতে। তো এই যে দেখো আমাদের যে নতুন করে যে হাঁসের যে বাচ্চা ফুটছে, সো এই যে দেখো। সো আমাদের মনে হয় এখনো অব্দি 20টা ডিম মূলত বসায় দেওয়া আছে। তো তার মধ্যে আবার আম্মু আবার চালাকি করছে, চালাকি কি, যেহেতু মনে করো যে চীনা হাঁসগুলো আছে, তো সেই চীনা হাঁসগুলো তো আবার মূলত বেশি সময় লাগে ডিম বাচ্চা ফুটাইতে। আর আম্মু আবার কি করছে, ওই চীনা হাঁসই তো মূলত এখন আমাদের আছে, মানে বাচ্চা দিচ্ছে, তাই না। তো আম্মু আবার শেয়ানাগিরি একটা কাজ করছে কি, ওই চীনা হাঁসের ডিমের সাথে আম্মু আবার আমাদের এই পাড়ারই আবার কোন একটা আন্টির কাছ থেকে আবার দেশি হাঁসের ডিম আবার নিয়ে আসে ওদের সাথে বসায় দিছে। আর দেশি হাঁস যেহেতু ওই হাঁসের তুলনায় খুব তাড়াতাড়ি ফুটে, তো আমাদের দেশি হাঁসের বাচ্চা যেগুলো আছে সেগুলো অলরেডি ফুটে গেছে। তো আম্মু মূলত আমাদের মনে হয় চীনা হাঁসের ডিম দিছে 15টা, আর দেশি হাঁসের তোমার ডিম দিছিল 4টা। তো ওই হাঁসগুলা মানে ওই বাচ্চা, ওই ডিমগুলা যেগুলো চীনা হাঁসের ডিম ওইগুলো এখনো ফুটে নাই, কেননা ওগুলো এখনো সময় হয় নাই, ওগুলো আরো বেশি দিন সময় লাগবে। আর ওইগুলা মূলত কেন সময় লাগে সেটাও তোমাদেরকে বলি। ওই যে ডিমগুলো আছে যেগুলো চীনা হাঁসের ডিম, ওগুলো মূলত খুবই মোটা আর অনেক বড় ডিম। এগুলো চীনা হাঁসের বাচ্চা তোমরা তো দেখতেই পাচ্ছ, যেগুলো একদম হয়েই একদম অনেক বড়, এবং যার জন্য এগুলোর খাটনিও বেশি এবং এগুলোর টাকাও বেশি। এই হাঁসগুলো তো তোমার যেগুলো দেশি হাঁসের বাচ্চা, এগুলো তো তোমার একটা মানে প্রতি পিস হচ্ছে 40 টাকা করে মনে হয়। আর চীনা হাঁসের বাচ্চাগুলো জন্ম হওয়ার পরের দিনই একদম 150 টাকা, যেহেতু এক্সপেন্সিভ, তো এই জন্য ওদের সময়ও লাগে বেশি, খাটনিও বেশি এবং টাকাও বেশি এই জন্য। আর আমাদের
আমাদের যে দেশি যে 4টা হাঁস মূলত ডিম দিয়েছিল, 4টা বাচ্চা ফুটছে। তো ওইগুলো মূলত আম্মু এই যে আমাদের এখানে ক্যারেট এইখানে রাখছে, কারণ ওইখানে রাখলে তো আবার ওরা এখনো সময় হয়নি, ওখানে আরো তা দিবে, তো পরবর্তীতে এই বাচ্চাগুলো তো মারা যেত। তো আম্মু মূলত এদেরকে আলাদা করে রাখছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে মূলত 3টা বাচ্চা আছে। তো আমাদের মূলত দেশি হাঁসের যেহেতু ডিম ছিল 4টা, তো আমাদের কিন্তু 4টা বাচ্চাই ফুটছিল। 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আবার প্রতিবন্ধী জন্মাইছে। মূলত ওর যে ঘাড় যে ছিল ওটা কি জানি সমস্যা, যেহেতু আজকে এগুলা সকালে আম্মু বের করছে, আমি মূলত ভোরবেলা ক্যারেটের আম্মুকে দিলাম, আম্মু আবার ওইখানে রাখছে। তো সকাল থেকে আমরা দেখতেছি যে ওই বাচ্চাটা মূলত ঘাড় ওঠা ছিল না, তো আমরা ভাবছি এমনি হয়তো কিছু, কিন্তু আম্মু পরবর্তীতে দুপুরেও দেখলো না রে, আম্মু বলতেছে এটা প্রতিবন্ধী বাচ্চা জন্মাইছে। তো সন্ধ্যা হতে হতে মূলত এখন যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো ওই বাচ্চাটা মারা গেছে। তো যার জন্য আম্মু এটা একটু আগে ফালাই দিয়ে আসলো আমাদের এখানে, যেখানে ময়লা ফেলার জায়গা। আর এখানে মূলত দেখো 3টা বাচ্চা আছে। আর ওই যে ডিমগুলো বললাম না, আরো যে 15টা চীনা হাঁসের মূলত ডিম যেগুলা, ওইগুলো এখনো ফোটেনি। তো ওইগুলা যখন ফুটবে তখন তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। তো আপাতত আমাদের বর্তমানে নতুন বাচ্চা ফুটছে 3টা, আর ওইগুলা এখনো তো ফুটেই নেই। তো ওইগুলোর সাথে অবশ্য আমরা এগুলাও একসাথেই মূলত চালাবো, এক ঢেলে 2 পাখি। আর এই হাঁসগুলো তো মূলত তোমরা দেখলে যে এই হাঁসগুলো বেশি বড় হয় ওই হাঁসগুলোর তুলনায়। তো এই হাঁসগুলো আমাদের বড় হবে, ওই হাঁসগুলো আমাদের বড় হয়ে যাবে। আর মূলত দেশি হাঁসের ডিম দেওয়ার আমার আরো একটা কারণ আছে, আমাদের ব্লগটা লং হচ্ছে, মূলত আমি তোমাদের সাথে সবকিছু বিস্তারিত শেয়ার করতেছি। আমাদের মূলত যে হাঁসগুলো তোমরা দেখলে যেগুলো বড় দেশি হাঁস, ওইগুলো মূলত থাকে না যে ওইগুলো মূলত ছিল মেশিনে ফোটা বাচ্চা। তো ওই বাচ্চা ওই হাঁসগুলা জাস্ট বড় হয়ে জাস্ট শুধু ডিম পারে, 6 মাস ডিম পারে একটা না। কিন্তু ওই হাঁসগুলা মূলত বাচ্চা ফোটায় না, মানে ডিমে তা দেয় না, ওগুলা জাস্ট মূলত ডিম পাড়া অবধি শেষ, যেহেতু ওগুলো মেশিনে ফোটা। আর আমাদের মূলত প্রাকৃতিক উপায়ে যে বাচ্চা ফোটায় এটা মূলত চীনা হাঁসগুলাই আছে। আর আম্মু এই জন্য বললো যে এবার আম্মু যেহেতু চীনা হাঁসও বড় করতেছে, তো আমাদের এই জন্য আম্মু দেশি হাঁসের ডিম দিচ্ছে, যাতে এই হাঁসগুলো পরবর্তীতে বড় করে এই হাঁসগুলোরও আবার আলাদা বাচ্চা ফোটাতে পারে। মূলত এই কারণে আম্মু মূলত চীনা হাঁসগুলোর সাথে দেশি হাঁসের ডিম অ্যাড করছে। তো এটাই ছিল মূলত আসল কারণ। তো অনেক কথাই তো শেয়ার করলাম গাইস, এগুলো আবার যেখানকার জায়গা সেখানেই রেখে দিই। তো আমি মূলত তোমাদেরকে দেখানোর জন্য আঙিনায় নিয়ে আসলাম, যেহেতু এখন বর্তমানে অন্ধকার এইখানে, তো রাখে দিই। আর এমনি মূলত 4টা ছিল না, তো তার মধ্যে একটা মারা গেছে। তো আমি এখন রুমে চলে আসলাম। তো গাইস আমার বোন আবার দেখো এখানে কি খাচ্ছে। কি খাচ্ছিস? মুড়ি। মুড়ি। ও স্কুল থেকে আসলো, তো স্কুল থেকে আসলে একটু মানে প্রায় হচ্ছে কত 1 ঘন্টার মতো। তো আমরা তো কাজে লাগে গেছি, তোমরা দেখলে আমরা মূলত হাঁসের বাচ্চা পাহারাদার ছিলাম। আম্মু আমাদের আজকে হাঁসের বাচ্চা পাহারাদার প্রতিদিনই থাকে, কিন্তু আজকে আমাদের বিশেষ দায়িত্ব দিয়েছে, যেহেতু আজকে আম্মুর উপর অনেক কাজ, এই বৃষ্টির কারণে মূলত কাজ বেড়ে গেছে। সো আম্মু তো মূলত এখন দেখলে কি করতেছে, আম্মু তো মূলত তোমার মাছ টাছ পরিষ্কার করতেছে, আর আব্বু ওইখানে আমাদের গরুর যে বাকি যে কাজকর্ম সেগুলো করতেছে, যেহেতু আমি এবার ওই কাজ টাজ পারি না আর আমি করিও না। তো আম্মু আব্বু দুজনে এখন উঠোনে আছে, তো এই জন্য আমিও আমার বোন এখন রুমে চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা আরো শেয়ার করতে। তো আমার বোন এখনো খাক আপাতত। তো আমি মূলত এখন আম্মু বলতেছে যে যেহেতু তুই হাঁসের বাচ্চারা পাহারা দিচ্ছিলি, তো এখন আমার বোন আর আমি আবারও যাবো ওই হাঁসের বাচ্চার কাছে, ওইখানে গিয়ে এখন আমরা বাচ্চাগুলোকে ঢাকাবো। হ্যাঁ ঢাকাইছিস তো ভালো হইলো। অবশ্য অবশ্য আমার কাজটা বাঁচে গেল, কারণ আম্মু বললো যে বাসায় যাচ্ছিস, আসে কিন্তু ঢাকাইতে হবে। আম্মু যেহেতু এখন মাছ বাছা নিয়ে ব্যস্ত, আম্মু তো আর ওইদিকে যাইতে পারবে না। কেননা বাচ্চাগুলো আবার না দেখলে, তোমরা হয়তো দেখলে ভিডিওতে যে বাচ্চাগুলো চতুর সাইডে যাচ্ছে, আর একটা বাচ্চা যদি তোমার পানির যে জমি আছে সেই জমিতে যদি নামে, তো সবগুলো বাচ্চাই একদম আব্বু আমার আমাকে ডাকছিল, কেননা আব্বু বলতেছে যে আমার খুব পছন্দের যে গাছটা ছিল লেবু গাছ, তোমাদেরকে আমি দেখাইছি। তো সেই লেবুগুলো নাকি বৃষ্টির কারণে এবং অনেকদিন ধরে যেহেতু আছে, তো ওইগুলো নাকি আব্বু এখন ছিড়বে। আব্বু বলতেছে যে বৃষ্টির কারণে এগুলো পচে যাচ্ছে, আর এগুলো নাকি এখন আড়তে বিক্রি করবে। তো আমাকেই তো প্রতিদিন লেবু লেবু লাগে সকালবেলা, যেহেতু আমি লেবু আর গরম পানি খাই। তো এখন দেখি আব্বুকে মানে করতে মানা করতে পারি কিনা। আর আব্বু বলতেছে যে এগুলো এতগুলো লেবু তুই খাইতে পারি, এগুলো আমরা মূলত আড়তে দিব। আর এখন যেহেতু লেবুর সিজন, আর লেবুর দামও অনেক, একটা লেবু মানে 5 টাকা করে। তো আব্বু মানে অলরেডি ছিটতে গেছে, সো আমি গিয়ে দেখি আব্বু কি করে। আমার তো পুরো মনটাই আব্বু একদম ভাঙে দিল। আমার পছন্দের এতদিনের আমার থাকে না যে পালন করা যে লেবুগুলা প্রায় সবগুলাই ছিঁড়েছি। এই যে দেখো প্রায় 2 বালতি লেবু হয়েছে, এখানে প্রায় 90টা লেবু ছিঁড়েছে। আব্বু এগুলো নাকি বিক্রি করবে। তো আমি তো বললাম যে আব্বুকে অনেক রিকোয়েস্ট করলাম যে এতগুলা লেবু আমি মূলত 10টা লেবু রাখি, যেহেতু সব এগুলো বড় বড় যেগুলো সব এগুলো ছিঁড়ছে। দেখো যত বড় বড় লেবু সব ছিঁড়ছে। এই যে একটা লেবুর সাইজ দেখো, পুরো গাছ একদম ফাঁকা করে দিচ্ছে। আমার তো একদম খুবই মন খারাপ।
গাছের দিকে আর দেখতেই পারতেছেন। আমার খুবই পছন্দের লেবু, আমি কাউকে ছিটতে দিইনি। আমাদের এলাকার প্রায় সবাই, তাও যদি চুরি টুরি করে নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি চোখে, যদি আমার চোখে কেউ ছিটতে আসে আমি ছিটতে দিই না। আমি এগুলো অনেক দিন ধরে করতেছি। আমি যখন ঢাকায় ছিলাম তাও আমি আব্বু আম্মুকে বারবার বলে গেছি যে এগুলো যেন কেউ না ছিঁড়ে, এগুলো দেখে ভালোভাবে রাখিও, যেহেতু এগুলো আমাকে প্রতিদিনই খেতে হয়। আর যখন এগুলো এখন দামি, তো এক একটা 5 টাকা করে মনে হয় বাজারে, তো আমাদের এদিকে তো লেবু পাওয়াই যায় না। তো আমার যখন প্রয়োজন হবে তখন আমি কোথায় পাবো তোমরাই বলো। আমাকে জাস্ট আব্বু 4টা নিতে বললো, এই যে আমি জাস্ট এই 4টা নিজের জন্য নিছি। আর বাকি যেগুলো এখনো গাছে আছে ওগুলো খুবই একদম জ্বালা, এখনো ছোট, ওগুলো এখনো হয় নাই। তো এগুলো নাকি আব্বু এখন বিক্রি করবে, তো আমি ভাবতে পারিনি যে এতগুলো লেবু হবে। আর আমার মূলত আলাদা একটা আইডিয়া ছিল মাথায়, আমি একটা নোট করে রাখছিলাম যে আমি হয়তো তোমাদের সাথে একটা আলাদা ব্লগ শেয়ার করতাম। একটা আইডিয়া ছিল আমার মাথায় যে গাছের লেবু সবগুলো আমি ছিঁড়ে ফেললাম, কিন্তু তার আগেই আব্বুকে মানা করার পরেও আব্বু ছিঁড়লো। তো আব্বু নাকি এগুলো এখন আড়ত নিয়ে যাবে, তারপর বিক্রি করবে। তো দেখো প্রায় 2 বালতি লেবু হয়েছে, মানে আমরা ভাবতেই পারিনি এতটুকু একটা গাছে এতগুলো লেবু আছে, এবং আরো প্রায় এর অর্ধেক লেবু হবে আমাদের কাছে। তো আব্বু এগুলো সব ছিঁড়ছে, এখন এগুলো বিক্রি করে দিব আমরা। তো আমার বুকটা একদম ফেটে যাচ্ছে পুরো। এই যে 4টা লেবু আমাকে দিছে, সেই 4টা লেবু আমাকে এই কয়দিন খাইতে হবে, তারপর যেগুলো গাছে আছে এগুলো ছিঁড়তে হবে। উফ, খুবই খারাপ মনটা। আব্বু আম্মু দুজনেই আমার বিপক্ষে জানো এই লেবু ছেঁড়া নিয়ে। আর আমি বুঝাতে পারতেছিলাম যে আর এতগুলো লেবু অবশ্য আমি খাইতেও পারবো না, কিন্তু গাছে থাকলে কি হইতো তোমরাই বলো। সো পরিবারের উপর কে কথা বলবে তোমরাই বলো। সো ওদের যেটা ভালো মানে ওটাই করো। আমি আর কি বলবো, আমি যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করলাম, তা আমার মনটা খুবই খারাপ। তো গাইজ আজকে তোমাদের একটু শেয়ার করলাম, এখন মূলত বাকি যে কাজ সেগুলো করব। সো কেমন লাগতেছে তোমাদের আমাদেরকে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ব্লগ এতটুকুই রাখছি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।